আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। লাস্ট কিছু ব্লগ ধরে আমি যেখান থেকে ভিডিওটা শেষ করছি দেখা যায় তার পরের ব্লগটা সেখান থেকেই শুরু করছি। আজকেও তার ব্যতিক্রম কিছু না। দুপুরে এবং সন্ধ্যার সময় তো বাইরে খেয়ে বাসায় ব্যাক করলাম, কিন্তু দুপুর আর সন্ধ্যা খেলেই তো হবে না, রাতের প্রিপারেশনও করতে হবে। তো আমাদের হচ্ছে এই একটা সমস্যা, মানে একবেলা যদি বাইরে কোথাও থেকে খেয়ে আসি দেখা যায় আরেক বেলার চিন্তা করতে হয়, কারণ দুই বেলা বাইরে খাওয়া কোনোভাবেই পসিবল না। যদিও আরেম আমাকে বলেছিল যে রাতের জন্য আর তেমন স্পেশাল কোনো কিছু করতে হবে না, পরোটা ডিম ভাজা থাকলেই চলবে, কিংবা নুডলস এগুলো করে খেয়ে নেই। তো আমি একবার ভেবেছিলাম তাই করব, পরে হঠাৎ মনে পড়লো আগামীকালকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই তো বাজার। তো এখন যদি আমি রান্না না করি তাহলে আমাকে আগামীকালকে বাজারও করতে হবে প্লাস রান্নাও করতে হবে, তো দুইটা একসাথে প্রবলেম হয়ে যাবে। তো চিন্তা করলাম যেহেতু বছরের প্রথম দিন, তো ঝটপট করা যায় এমন কিছু একটা করি যেটা কিনা এখন রাতেও খেতে পারবো, তারপর হচ্ছে মানে আগামীকালকেও খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে ঝটপট করে তেহারি রান্না করছি, আর এটা হচ্ছে আমার স্পেশাল মশলায় তেহারি। বাকি রান্নাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি, তো ডিনারও সার্ভ করে দিয়েছি। এই যে আমার সিম্পল আর স্পেশাল মশলায় তেহারি। তো এখন হচ্ছে আমরা আমাদের ডিনারটা করে নিচ্ছি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। তো ঘুম থেকে আজকাল একটু লেট করে উঠা হয়, যদিও বাজারে যেতে হবে, তারপরও ভাবলাম যে একটু, যেহেতু শীতের সময়, একটু রিল্যাক্স মুডেই যাই। আমি যখনই ভয়েস দিতে বসি তখনই কনস্ট্রাকশনের কাজের যেই ধুমধাম শব্দ সেটা বেশি আসা শুরু করে। আমি জানি না কেন এরকম করে, ওরা কিভাবে বুঝতে পারে যে আমি এখন ভয়েস দিতে বসবো। মানে আমি যতক্ষণ ভয়েস না দেই কিংবা যেদিন আমার ভয়েস দেওয়ার দরকার পড়ে না সেদিন না এরকম সাউন্ড হয়ও না। যে সময়টায় আমি বসবো ওই সময়টাই এরকম প্রবলেম হয়। তাছাড়া আমি যে মানে অ্যাপসটা ইউজ করি সেখানে ভয়েস আইসোলেশনের একটা মানে পার্ট আছে, তো আমি সেটা সবসময় ইউজ করি। তো এই কারণে না মানে আদার যে নয়েজ সেটা তেমন একটা শোনা যেত না, কিন্তু ইদানিং যেন কি প্রবলেম হয়েছে আই ডোন্ট নো, যে ওইটা দেওয়ার পরেও মানে ধুমধাম যে একটা কনস্ট্রাকশনের সাউন্ড সেটা কিন্তু আসতেই থাকে। মানে বাইরের থেকে মানে আদার যে নয়েজগুলো আছে লাইক রিক্সা, তারপরে মানুষের শব্দ, এগুলো না আসলেও এই যে কনস্ট্রাকশনের ধুমধাম শব্দ, এটা হচ্ছে আমি কখনোই মানে বন্ধ করতে পারছি না, ইদানিং একটু বেশি শোনা যাচ্ছে। গিয়েছিলাম স্বপ্নতে, বছরের প্রথম টুকিটাকি বাজারটা সেখান থেকেই করলাম। যদিও আমি সেখানে গিয়েছিলাম যে কিছু মাছ কেনার জন্য। মানে এর আগের বার আমি গিয়েছিলাম তো অনেক ধরনের মাছ হচ্ছে তারা তো কেটে সেল করে। তা আমি ভাবলাম যে আমার পছন্দের কিছু ছোট মাছ আছে, মানে ওইগুলো কি কেটে সেল করে কিনা দেখি। তা আমি সেখানে যাওয়ার পর দেখলাম যে না, আমি যেগুলো পছন্দ করি সেগুলো হচ্ছে প্রসেস করা না, ওইগুলো বাসায় এনে আমাকে প্রসেস করতে হবে। তারপর ওদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আমাকে মাছগুলো কেটে দেয়া যাবে কি না, তখন ওরা বলল যে ছোট মাছ কেটে দেওয়ার মানে অপশন আমাদের এখানে নেই। তারপর আবার আরেকটা কারণে গিয়েছিলাম যে রুই যে দেশি মাছ আছে সেটা কিন্তু স্বপ্নতে বেশ ভালো পাওয়া যায়। মানে নদীর রুই হলে তারা আপনাকে নদীরটাই বলবে, চাষের হলে চাষেরই বলবে, মানে মিথ্যা কথা বলে সেল করবে না। তো ওইখানে গেলাম, যাওয়ার পর দেখলাম যে না, নদীর যে রুই মাছটা সেটা হচ্ছে সেল হয়ে গিয়েছে। তবে নদীর কাতলা মাছটা আছে, কিন্তু এত বিশাল সাইজ, মানে ৫-৬ কেজি হবে। তো ভাবলাম যে এত বিশাল সাইজ মাছ এনে মানে কখন হচ্ছে কাটবো, মানে সরি কাটবো না, মানে কখন আমরা খাবো আর কি এতগুলো মাছ, এগুলো খেতে তো অলমোস্ট দেখা যায় যে ৬ মাস পার হয়ে যাবে আমাদের।
এর জন্য আর নদীর কাতলাটা কিনলাম না। তো চাষের কিংবা রাজশাহীর রুইও ছিল। কিন্তু ওইগুলো আমাকে বলছিল নিয়ে আসার জন্য। কিন্তু আমি আর ভাবলাম যে না থাক ওইগুলো আর এনে লাভ নেই। তো এখানে আমি হচ্ছে একটা শোল মাছ কিনেছি। সেই সাথে দেখলাম প্রসেস করা টাকি মাছ আছে খুবই ছোট ছোট। তো ভাবলাম যে এগুলোও নিয়ে যাই। আর দামটা আমার কাছে তেমন একটা বেশি মনে হলো না। নরমাল বাজারে যেমন মনে হয় ওর চেয়ে হয়তোবা একটু বেশি হতে পারে। তো এগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসে কোনো মানে এগুলো মাছ যদি বাজার থেকে কাটিয়েও আনি তারপরেও কোনো লাভ হয় না। কারণ এগুলোর মধ্যে এত বেশি আঁশ থাকে। আমার হচ্ছে এই কিছু টাকি মাছ আর শোল মাছের আঁশ পরিষ্কার করে ক্লিন করতে করতে অলমোস্ট হচ্ছে ১ ঘন্টা পার হয়ে গিয়েছে। জাস্ট মাছ কাটতে পারি না বলে মানে এই কষ্টটা করতে হয়। নয়তো দেখা যেত যে সব কাজ তো আমাকেই করতে হয়। জাস্ট একটু কাটা ফেলার জন্য বাজার থেকে এগুলো প্রসেস করে তারপর আনতে হয়। তো কি আর করার? আর এগুলো মাছ এত বেশি পিচ্ছিল থাকে যে ছাই ছাড়া সহজে ধরে এগুলো প্রসেসও করা যায় না। শীতের সময় ব্ল্যাঙ্কেটের নিচে বসে চা কিংবা কফি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? ২০২৫ লাস্ট আরেমের হাতে কফি খেয়েছিলাম। আর আজকে ২০২৬ আবার খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর শীতটা ইদানিং এত বেশি কিন্তু শীত যতই বেশি থাকুক না কেন তারপরও আমি বলবো আই লাভ উইন্টার। যদি স্নোফলও হয় তারপরও বলবো আই লাভ উইন্টার। আমার এত ভালো লাগে মানে শীতে রীতিমতো কাঁপুনি আসে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, বাট তারপরও আমার শীত খুবই ভালো লাগে। সো যে সকল আপুরা সামার লাভার আছেন তারা আবার আমাকে বকা দিয়েন না। কারণ শীতের সময় তো অনেকের অনেক ধরনের প্রবলেম, তারপর হচ্ছে অসুখ, এই ধরনের সমস্যা হয়েই থাকে। বাট তারপরও আমার কাছে মানে আমার যে হয় না তা কিন্তু না, আমারও মানে অসুখ হয়। তারপর আমার কাছে শীতটাই বেশি ভালো লাগে। তো যাই হোক আমি না মানে ম্যাগির যে মাসালা ব্লাস্ট আছে সেই নুডলসটা সবসময় তো খাই। তো ইদানিং দেখছি যে ম্যাগির মাসালা ব্লাস্ট নুডলসটা মানে তেমন একটা পাওয়া যাচ্ছে না। আই থিঙ্ক ওইটার অল্টারনেটিভ হিসেবে এই যে ম্যাগির হট অ্যান্ড স্পাইস এই নুডলসটা বের হয়েছে। তো অনেক খুঁজে লাস্টবার এনেছিলাম একবার, এরপর আরএমকে বলেছিলাম, সে হয়তো পায়নি। তো না পেয়ে এইটা নিয়ে এসেছিল। আর এই নুডলসটা খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল, মানে মাসালা ব্লাস্টের চেয়েও আমার কাছে মনে হয়েছে এটার টেস্টটা বেশ ভালো। তো এবার স্বপ্নতে গিয়ে পেয়ে গেলাম, তো বেশি করেই নিয়ে আসলাম। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে স্বপ্নের যে মানে বিল করছিল উনি তো এই নুডলস দেখে অবাক, বলছিল যে এই নুডলস কি আছে এখনও? তো আরএম বলছিল যে হ্যাঁ এখনও তো আছে, মানে তার স্টোরে আছে অথচ সে নিজেই জানে না। আচ্ছা লাভলি আপু, আপনার বাসার গ্যাসের যে সমস্যা সেটা সলভ হয়েছে কি না? তো গ্যাস না থাকলে কিন্তু আসলে অনেক বেশি প্রবলেম হয়। আর এই প্রবলেম কিন্তু আমিও কোনো এক সময় ফেস করেছি। মানে আমি যে আগে রামপুরায় থাকতাম, ফার্স্ট যখন পুরান ঢাকা থেকে রামপুরায় শিফট হই বিয়ের পর, তখন ৫.৫ বছর আমি একটা বাসাতে ছিলাম। সেখানে কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না। তারপর ওয়াপদা রোডে না আরেকটা নতুন বাসা হয়েছিল। তো সেই বাসাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তা আমি হচ্ছে আগের বাসাটা চেঞ্জ করে ওই বাসাতে গিয়েছিলাম। তো ১ বছর পর্যন্ত ভালোই ছিল, বাট ১ বছর পর থেকে না গ্যাস যে প্রবলেম সেটা শুরু হয়েছে। মানে গ্যাসই থাকতো না। সকাল ৬টা বাজে চলে যেত আর হয়তোবা ৩টা ৪টা মাঝে মধ্যে সন্ধ্যাও হয়ে যেত। তো আমি ১.৫ বছর এই গ্যাস মানে না থাকার প্রবলেমটা ফেস করেছি। গেস্ট আসলে খুব প্রবলেম হতো। যদিও আমার বাসায় গেস্ট হচ্ছে না বলে কখনোই আসে না। তারপরও মাঝে মধ্যে দেখা যেত আম্মু আব্বু আসতো, তখন রান্না করে খাওয়াতে খুব প্রবলেম হয়ে যেত। তো এইজন্য না আব্বু আমাকে হচ্ছে একটা পাম্প চুলা কিনে দিয়েছিল। সেই সময় তো এত ইলেকট্রিক চুলা মানে এত অ্যাভেলেবল ছিল না। তো আম্মুরা দেখা যেত যে পাম্প চুলায় রান্না করে এক্সপার্ট। এখনও আমার আম্মু প্রায় সময় রান্না করে, যেহেতু মানে গ্যাস মানে চলে যায় পুরান ঢাকাতে প্রায় সময়। তো আমাকে একটা কিনে দিয়েছিল। তো আম্মু আসলে দেখা যেত আম্মুই ওই পাম্প চুলায় রান্না করতো। নয়তো মাঝে মধ্যে আমিও করতাম। মোস্ট অফ রান্না আমাকে সন্ধ্যার পর করতে হতো। তাই গ্যাস না থাকলে যে কেমন প্রবলেম হয় সেটা আমার জানা আছে। আর দোয়া করি যে আপনার যে কারণে গ্যাসের প্রবলেম হয়ে থাকুক না কেন আপনার বাসাতে, সো সেটা যেন খুব দ্রুতই সলভ হয়ে যায়।
তো এখানে আমি হচ্ছে কিছু ফ্রোজেন খাবারও কিনেছিলাম। তো ঘরে যতই খাবার রান্না করি না কেন, বাইরে থেকে কিছু ফ্রোজেন খাবার এনে না রাখলে মানে একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু শীতের সময় তেমন স্পেশাল কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না। মানে আমি যে ফ্রোজেন করে রাখবো এর জন্য হচ্ছে এই প্যাকেট খাবারগুলোই একমাত্র ভরসা। ক্ষুধা লাগলে সন্ধ্যার সময় এগুলো বানিয়ে আরকি খাওয়া যায় ঝটপট করে। এই নেন, আপনাদের ইচ্ছা ফুলফিল করে দিলাম। সিঙ্কের উপরের যে পোরশনটা আছে সেখানে আমি হচ্ছে এই ক্যাবিনেটটা লাগিয়েছি। আর আমার আগের যে পোর্টেবল ক্যাবিনেটগুলো ছিল ওইটার জায়গায় হচ্ছে এটা বানিয়েছি। এটা হচ্ছে আমি সম্পূর্ণই মানে ড্রয়ার সিস্টেম দিয়েছি, কারণ ড্রয়ার সিস্টেম ক্যাবিনেট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর উপরের পোরশন যেটা আছে সেখানে হচ্ছে আমি পাল্লা সিস্টেম দিয়েছি। আর সম্পূর্ণ ক্যাবিনেটটা আমি মানে হোয়াইট আর গোল্ডেন কালারের মধ্যে করার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম ক্যাবিনেটটা সম্পূর্ণ গুছিয়ে তারপর একদম ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার কিছু আপু এত বেশি এক্সাইটেড হয়ে পড়েছেন ক্যাবিনেটটা দেখার জন্য যে অলমোস্ট দেখা যায় আমাকে প্রতিটা ব্লগেই কমেন্ট করে বলেন যে আপু প্লিজ আপনার ক্যাবিনেটটা দেখান। বিশেষ করে হচ্ছে সুমাইয়া আপু এমনভাবে রিকোয়েস্ট করেন। তো আমি ভাবলাম যে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেই। আর ডিটেইলসটা হচ্ছে পরে হয়তোবা গুছানোর পর কোনো এক সময় শেয়ার করব। আর আমার হচ্ছে মানে কি বলে সেটাকে হোয়াইটের প্রতি এত বেশি ফ্যাসিনেশন কাজ করে, বিশেষ করে ঘরের জিনিসপত্র। তো যদিও আমাকে সবাই বলেছিল যে হোয়াইট কালার ক্যাবিনেট মানে রাখা খুব টাফ, বাট তারপর আমি রিস্ক নিয়ে হোয়াইট কালারটা বানিয়েই নিলাম। আর আমার এই ক্যাবিনেটটা হচ্ছে আমি মেলামাইন যে বোর্ড আছে সেটা দিয়ে বানিয়েছি। তবে আপনারা যদি আপনাদের নিজের বাড়িতে এরকম ক্যাবিনেট করতে চান তাহলে অবশ্যই সেটা অ্যাক্রিলিক বোর্ড কিংবা এইচপি বোর্ড এরকম বোর্ড দিয়ে করবেন। তাহলে না ওইগুলো হচ্ছে আপনার খুব সুন্দর আপনি ক্লিন করতে পারবেন ইচ্ছা মতো। পানি লাগলেও প্রবলেম হবে না, মানে সাবান দিয়ে ঘষে ঘষে ক্লিন করা যায়। আমি যেহেতু ভাড়া বাসাতে থাকি তো আর এত এক্সপেন্সিভ বোর্ড দিয়ে বানাইনি। আমার সামর্থ্যের মধ্যে মানে যতটুকু সম্ভব হয়েছে শখটা ফুলফিল করার জন্য আমি সেটাই চেষ্টা করেছি। তো আমি হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে বানিয়েছি পুরোটা। সেই সাথে হ্যান্ডেলগুলো আমি গোল্ডেন কালার রেখেছি। তো ইদানিং আমার কাছে হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে কিচেনের ক্ষেত্রে। আর উপরেরটা হচ্ছে আমি একদম ফিক্সড করে দিয়েছি। তবে নিচের যে পোর্শনটা আছে ক্যাবিনেটের এটা কিন্তু ফিক্স করা না, আলাদা। মানে আমার প্ল্যান হচ্ছে আমি যদি কখনো বাসা চেঞ্জ করি উপরের অংশটুকু নিয়ে না যেতে পারলেও যেন নিচেরটা নিয়ে যেতে পারি। সো নিচেরটা আমি হচ্ছে একদম পুরো একটু হেভি করে আমার মনের মতো করে আর কি বানিয়েছি। সেই সাথে দেয়ালে লাগাতে হলে কিন্তু এটা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ড্রিল করে তারপর বসাতে হয়। তো আপনারা যারা ভাড়া বাসায় করতে চাচ্ছেন অবশ্যই বাড়িওয়ালার পারমিশন নিয়ে নিবেন, কারণ এতগুলো ড্রিল করার পারমিশন কিন্তু কোনো বাড়িওয়ালা আই থিঙ্ক দিতে চায় না। বাট মানে ফরচুনেটলি আমাদের আন্টি এত ভালো, আমি যখনই কোনো কিছুর কথা ওনাকে বলি যে আমি এটা করতে চাচ্ছি কিংবা করব, উনি কখনোই না করেন না। বলেন যে আপনাদের যা মন চায় আপনারা তাই করেন। তো আমিও আমার যা মন চায় তাই করি আর কি, নিজের বাসা হিসেবে আর কি থাকি, যখন যেটা মন চাচ্ছে করছি আর কি। সো আপনারা যারা ভাড়া থেকেও নিজের বাসা মনে করে থাকতে চান তারা চাইলে আমাদের বাসার বাড়িওয়ালা আন্টির সাথে যোগাযোগ করতে পারেন। তো নিজের মতো করে থাকবেন, ওনারা কখনো কোনো কিছুতে বাধা দিবে না। যাই হোক, মজা করলাম। আসলে অনেক সময় দেখা যায় অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ভাড়া বাসাতে কিন্তু এটা সেটা করা যায় না। অনেক নিষেধ থাকে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। এর জন্য আমি আর কি বললাম। ক্যাবিনেট রিলেটেড তো অনেক কথাই বললাম। তো আসেন এবার আমার স্টাইলের হটডগ বানানোর কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এই ব্রেড ২ টা হচ্ছে আমি স্বপ্ন থেকেই নিয়ে এসেছি। নরমালি এই ধরনের ব্রেড না সুপার শপ ছাড়া তেমন একটা পাওয়া যায় না। ইভেন লাইভ বেকারিতেও থাকে না, মানে আমাদের এলাকাটাতে নেই আরকি। তো আমি যখনই ডিসিসি যাই কিংবা কোনো সুপার শপে যাই এই হটডগের ব্রেডগুলো নিয়ে আসি। তো আমি ভাবলাম যে হটডগ কি বানাবো, মানে আমার মতো করে বানাই। তো ঘরে মেয়োনিজ বানানো ছিল, সেটার সাথে চিলি সস, টমেটো সস, মাস্টার্ড সস, তারপর হচ্ছে গোলমরিচ এগুলো মিক্স করে মানে কি বলে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিক্স করেছি আর কি আমি।
কাঁচা অবস্থাতেই মিক্স করেছি, আমি ওগুলোকে কোনো রান্না করিনি। তারপর সেই মিক্সচারটাই হচ্ছে হটডগের মাঝখানে দিয়েছি, দেন হটডগ না মানে বানের মাঝখানে দিয়েছি। তারপর হচ্ছে সসেসটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেইটা দিলাম। তারপর হঠাৎ মনে হলো কেননা একটু বিবিকিউর টেস্ট এখানে নিয়ে আসা যাক। তো বিবিকিউ যে সস আছে তো উপর দিয়ে আমি এভাবে করে দিয়ে দিলাম। একটু সুন্দর করে দিতে চেয়েছিলাম কিন্তু সসটা ভালো মতো বের হচ্ছিল না, এর জন্য এরকম এবড়ো-খেবড়ো হয়ে গিয়েছে। এই তো আমার স্টাইলের হটডগ রেডি হয়ে গিয়েছে। আর এই ধরনের ফাস্ট ফুড আইটেমে না লেটুস খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তো আমারটাতে আমি লেটুস দিয়ে করেছি। আর আজকে এখানেই শেষ করে দিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।